আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সুনামগুলো পরে বিস্তারিত। বিএনপির আরো ১০০টি নেতাকে বহিষ্কার। এরপর জানিয়ে দিব হর্ন বাজানোই বাস চালককে মারধর, বরিশাল বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষ। এদিকে সোনা চোরাচালানে ধরা খেয়ে আফগান কূটনীতিকের পদত্যাগ। এদিকে জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর গাড়িতে অতর্কিত হামলা। এদিকে বাইডেনের সেই দাবির প্রতিক্রিয়ায় যা জানালো ভারত। সবশেষে জানিয়ে দিব মিশরের যুদ্ধবিরতির আলোচনায় বসেছেন মধ্যস্থকারীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। বিএনপির আরো ১০০টি নেতাকে বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে আরো ৬১ জনকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ২ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গণতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া সর্বমোট চেয়ারম্যান প্রার্থী ২৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৯ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৬ জন। ২ ধাপের উপজেলা নির্বাচনে মোট বহিষ্কার প্রার্থী ৬১ জন। এর আগে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৯ জনকে বহিষ্কার করে বিএনপি। হর্ন বাজানোই বাস চালককে মারধর, বরিশাল বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষ। বরিশাল নতুল্লাবাদ কেন্দ্র বাস টার্মিনালে দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। শনিবার সর্বশেষ সন্ধ্যার পর বাস টার্মিনাল এলাকায় ব্যাপক গাড়ি দোকানপাট ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। জানা গেছে, সকালে বহিরাগতের হামলায় বাস ২ শ্রমিক আহতের ঘটনায় উত্তেজনা দেখা যায়। পরবর্তীতে বাস শ্রমিকদের সড়ক অবরোধে বরিশালের দক্ষিণ ও পূর্বাঞ্চল সহ বিভাগের অন্য ৫ জেলার সঙ্গে যান চলাচলে বাধা সৃষ্টি হয়। দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বিকেলে শ্রমিক ইউনিয়নে ফের ২ গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটে। এতে সন্ধ্যার পর পুরো এলাকা জুড়ে বাস শ্রমিক ও মাহিন্দ্রা শ্রমিকের মধ্যে হামলা শুরু হলে গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। উভয় গ্রুপ লাঠি সোঁটা নিয়ে হামলা শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সর্বশেষ রাত ৭:৩০ পর্যন্ত কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুদল শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছিল। দিনব্যাপী এই হামলা পাল্টা হামলা ও রাতে ভাঙচুরের সময় পুলিশের উপস্থিতি থাকলেও বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এদিকে সোনা চোরাচালানে ধরা খেয়ে আফগান কূটনীতিকের পদত্যাগ। দুবাই থেকে প্রায় ২৩ কোটি টাকার মূল্যের ২৫ কেজি সোনা ভারতে পাচারের অভিযোগের পর পদত্যাগ করেছেন মুম্বাইয়ের আফগান কনসুল জেনারেল জাকিয়া উবাইদার। ভারতের প্রবীণতম আফগান কূটনীতিক ছিলেন তিনি। জাকিয়া ঘটনাকে তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ ও মানহানি বলে দাবি করেছেন। তিনি মনে করেন, আফগানের একমাত্র নারী কূটনৈতিক হওয়া তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে। এপ্রিলের শেষ সপ্তাহে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স মুম্বাই বিমানবন্দরে জাকিয়া ওয়াদারকে সোনা সহ আটক করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সোনা জব্দ করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে, তবে তাকে গ্রেপ্তার করা হয়নি কারণ তিনি ডিপ্লোম্যাটিক ইমিউনিটির অধীনে রয়েছেন। আফগানিস্তানের আশরাফ ঘানি সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন জাকিয়া। পরে ২০২১ সালে তালেবান সরকার দেশটির ক্ষমতায় আসে। ভারত এখনও ঘানি সরকারের নিয়োগ করা কূটনীতিকদের সঙ্গে কাজ করে। এদিকে জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর গাড়িতে অতর্কিত হামলা। ভারতের জম্মু এবং কাশ্মীরের পুঞ্চ জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীর গাড়ির উপর শনিবার সন্ত্রাসীরা হামলা চালায়। এতে দেশটির বিমান বাহিনীর অন্তত ৩ জন আহত হয়েছেন। সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা ২টি গাড়িতে করে যাচ্ছিল। সে সময় পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় সন্ত্রাসীরা হামলা চালায়। তারা তাদের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ করে। চলতি বছর দেশটির সশস্ত্র বাহিনীর উপর অঞ্চলটিতে প্রথমবারের মতো বড় ধরনের হামলা। এই হামলা এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা তেমন হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাস গোষ্ঠী স্বীকার করেনি। বাইডেনের সেই দাবির প্রতিক্রিয়ায় যা জানালো ভারত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্প্রতি নিজ দেশের অভিবাসন নীতির প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি ভারত, জাপান, রাশিয়া ও চীনকে পাশাপাশি জেনোফোবিক দেশ বলে আখ্যা দিয়েছেন।
এমন মন্তব্যের পর অবশ্য সমালোচনার মুখে পড়ছেন বাইডেন। তার দাবি প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারত বলেন, অভিবাসীরাই আমাদের শক্তিশালী করে তোলে। আমাদের প্রচুর শ্রমিক রয়েছে যারা এখনও এখানে থাকতে চায় এবং অবদান রাখতে চায়। কিন্তু চীন, রাশিয়া, জাপান ও ভারতের মতো বেশ কয়েকটি দেশ জেনোফোবিয়ার কারণে অভিবাসী গ্রহণ করে না। বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার দ্য ইকোনমিক টাইমসকে বলেন, ভারত সবসময় বিভিন্ন সমাজের লোকদের জন্য উন্মুক্ত এবং সবাইকে স্বাগত জানায়। বাইডেনের তার মন্তব্যে আরও অভিযোগ করে বলেন, ভারতের অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে এবং উন্নতি করছে না, অথচ মার্কিন অর্থনীতির উন্নতি হচ্ছে। বাইডেনের এই দাবি প্রত্যাখ্যান করে জয়শঙ্কর বলেন, সর্বোপরি আমাদের অর্থনীতি নষ্ট হচ্ছে না। ভারত গত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির প্রধান, পাশাপাশি গত বছর পঞ্চম বৃহত্তম বিশ্ব অর্থনীতিতে পরিণত হয়েছে। এমনকি চলতি দশক শেষ হওয়ার আগেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে ভারত। এই তথ্যের উপর ভিত্তি করে মূলত পাল্টা বিবৃতি দিয়েছেন জয়শঙ্কর। মিশরে যুদ্ধবিরতির আলোচনায় বসেছেন মধ্যস্থকারীরা। গাজায় যুদ্ধবিরতির জন্য শনিবার মিশরের রাজধানীর কায়রোতে আলোচনায় বসেছেন মধ্যস্থকারীরা। আলোচনায় ইসরায়েলি জিম্মিদের ফেরত দেওয়ার চুক্তি বাস্তবায়িত হতে পারে। হামাসের প্রতিনিধি দল ছাড়াও আলোচনায় উপস্থিত রয়েছেন সিআইএ পরিচালক, খবর রয়টার্স, বিবিসি। মিশরের রাষ্ট্রীয় টিভি আল কাহেরা নিউজ চ্যানেল কায়রোতে হামাস প্রতিনিধি দলের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এর পরিচালক উইলিয়ামস বার্নস ছাড়াও এই আলোচনার সঙ্গে জড়িত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। তিনি নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে চলতি সপ্তাহে ইসরায়েল সফর করেছিলেন। শুক্রবার এরিজোনায় বক্তৃতায় ব্লিংকেন বলেন, গাজার জনগণ ও যুদ্ধবিরতির মধ্যে থাকা একমাত্র বিষয় হলো হামাস। মিশরের একটি নিরাপত্তা বরাদি রয়টার্স জানিয়েছে, আজকের ফলাফল ভিন্ন হবে। আমরা অনেক পয়েন্টে একটি চুক্তিতে পৌঁছেছি, কয়েকটি পয়েন্ট বাকি আছে। বিবিসি জানিয়েছে, শনিবার কায়রোতে পুনরায় আলোচনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টায় জোরদার হয়েছে। হামাস বলছে, তাদের প্রতিনিধি দল সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনার পর ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনায় বসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, হামাসের জন্য যুদ্ধবিরতি গ্রহণ করা উচিত নয়। মিশর ও কাতারের মধ্যস্থতায় এই আলোচনা হচ্ছে। শুক্রবার রাতে প্রকাশিত একটি বিবৃতিতে হামাস বলছে, তারা আলোচনা টেবিলে চুক্তিটিকে পরিপক্ক দিতে চায়। আলোচনার এজেন্ডায় এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে উভয় পক্ষ এখন দ্বিমত পোষণ করছে। যুদ্ধবিরতির চুক্তি স্থায়ী বা অস্থায়ী হবে কিনা তা নিয়ে মূল সমস্যা হচ্ছে বলে আমাদের ধারণা।